বাসার সবাই রেডি হয়ে কমিউনিটি সেন্টারে চলে গিয়েছে। শুধু তিন্নি আর মধু যেতে পারেনি। ওরা পার্লার থেকে রেডি হয়ে একেবারে যাবে। ওদের নিয়ে যাওয়ার জন্য ফুয়াদ আসবে। সবাই মোটামুটি আগে চলে গিয়েছে পার্টিতে। সব আত্মীয় স্বজন প্রায় অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। সবাই এখন বর আর বউকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। সবাই হালকা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। এদিকে ফুয়াদ বাসা থেকে রেডি হয়ে তিন্নি আর মধুকে আনতে যাচ্ছে। মধু ফুয়াদের পছন্দ করা লেহেঙ্গা পরে একদম গর্জিয়াস সেজে আয়নার সামনে বসে নিজেকে দেখছে। এদিকে তিন্নিকে সাজানো হচ্ছে মধুর সাজ কমপ্লিট করে। মধুর ফোনে একটা মেসেজ আসলো। মধু বিভিন্নভাবে নিজের সেলফি তুলছিল। হঠাৎ একটা মেসেজ টোন বেজে ওঠে। সেলফি তোলায় ব্যাঘাত হওয়াতে মধু বিরক্ত হয়। মেসেজ ওপেন করে দেখে মেসেজে কি লেখা আছে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, আই লাভ ইউ। মধু কপাল কুঁচকে মেসেজটার দিকে তাকিয়ে আছে। আননোন নাম্বার থেকে এমন একটা মেসেজ কে পাঠালো আজব? এটা আবার ফুয়াদ নয় তো? নতুন নাম্বার নিয়েছে হয়তো ওকে টেনশনে ফেলার জন্য। ও ফুয়াদ ভেবে রিপ্লাই করলো, আই লাভ ইউ টু। ফোনের ওপাশ থাকা লোকটা মধুর রিপ্লাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল। এমন একটা রিপ্লাই আশা করছিল না। ও ভেবেছিল মেসেজে ছাড়ি খাবে বা রিপ্লাই পাবে না, কিন্তু এমন একটা রিপ্লাই অপ্রত্যাশিত ছিল। ফুয়াদ পার্লারের সামনে সে মধুকে কল করে ওদের হয়েছে নাকি জিজ্ঞেস করলো। মধু ফোন রিসিভ করে বলে, আপনি খুব দুষ্টু হয়েছেন তো, এখনো আমার সাথে মজা করেন? কিন্তু আমি আপনার সব প্ল্যান ধরে ফেলেছি, বুঝছেন? আমাকে আর বোকা বানাতে পারবেন না। আমি আর অযথা টেনশন করি না। অযথা টেনশন করো না, ভেরি গুড। কিন্তু আমি আবার তোমার সাথে কি মজা করলাম সুইট হার্ট? এই যে আবার না বোঝার ভান করছেন। দেখুন, একটু আগে আপনি একটা আননোন নাম্বার থেকে আমাকে লাভ ইউ টেক্সট করেছেন। আমি কিন্তু ধরে ফেলেছি ওটা আপনি, কারণ আপনি ছাড়া খুব অপরিচিত মানুষ আমার ফোন নাম্বার জানে না। আর এমন মজা আপনি ছাড়া আর কেউ করতে পারে না, আমি জানি। ফুয়াদ কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। ও আবার কখন আন্নার নাম্বার ইউজ করে। মধুকে আই লাভ ইউ টেক্সট করলো। মধু নিচে আসছি বলে ফোন কেটে দিল। ফুয়াদ ওভাবে ফোন ধরে দাঁড়িয়ে রইল। তিন্নি আর মধু বাইরে এসে দেখলো ফুয়াদ চিন্তিত মুখে ফোন হাতে দাঁড়িয়ে আছে। মধু তিন্নিকে বলল, তুই গাড়িতে বস, তোর ভাইয়ের সাথে আমার কথা আছে। তিন্নি গাড়িতে গিয়ে বসলো। মধু ফুয়াদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি হলো, এমন স্ট্যাচুয়ের মতো দাঁড়িয়ে আছেন কেন? তখন তুমি কি বললে? কে তোমাকে আই লাভ ইউ টেক্সট করেছে দেখি? বলে ফুয়াদ হাত পাতলো ফোন নেওয়ার জন্য। মধু বলল, আবার না জানার ভান করছেন। এখন নিশ্চয়ই প্রমাণ করবেন আপনি কিছুই করেননি। ওটা আপনি না, অন্য কেউ। আমি কিন্তু এসব বিলিভ করব না। ফুয়াদ হাত বাড়িয়ে আছে, তাই মধু ফোন ফুয়াদের হাতে দিল। ফুয়াদ ফোন হাতে নিয়ে নাম্বার চেক করলো। তার কাছেও অপরিচিত নাম্বারটা। এখন নাম্বারটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার সময় নেই, অনুষ্ঠানে যেতে হবে। তাই নাম্বারটা একটু দেখে ওরা গাড়িতে উঠে বসলো। পরে এটা কার নাম্বার দেখা যাবে। ফুয়াদের পাশে মধু বসলো, পেছনে তিন্নি। ওরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ফুয়াদ মধুর হাত ধরে সামনে যেতে লাগলো। মধু যখন হেঁটে ভেতরে যাবে তখন ওর উপর ফুলের বর্ষণ হবে, এমন একটা সিস্টেম করা ছিল। সেটাই বাস্তবে ফুটে উঠল। মধু এসব অ্যারেঞ্জমেন্ট দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। এসব দেখে ও শুধু মুগ্ধ হচ্ছিল। সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করছিল। মধুর জন্য ভেতরে আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছিল। মধু ভেতরে এসে দেখে ওর খালামণি আর ওর আম্মু অনুষ্ঠানে উপস্থিত। এতদিন পরে নিজের আম্মুকে দেখে আর খালামণিকে দেখে ও দৌড়ে তাদের বুকের উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু এত ভারী লেহেঙ্গার জন্য দৌড় দিতে পারল না। চোখ ছলছল করে উঠল ওর। ও অবাক হয়ে ফুয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আম্মু, খালামণি, এখানে কি হবে? এটা তোমার জন্য সারপ্রাইজ মাই সুইট হার্ট। এমন একটা বিশেষ দিনে তোমার পরিবারের কেউ থাকবে না, তা কি হতে পারে? আমি তোমাদের বাসায় ইনভাইট করেছিলাম, কিন্তু তোমার ভাই তো জেলে, সে আসতে পারবে না। আর তোমার বাবা তো আসবেই না। পরে তোমার খালামণির সাথে যোগাযোগ করলাম, সে শুনে আসবে বলল। আর বললাম তোমার মাকে কোনোভাবে নিয়ে আসতে। আমার এখন আপনাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। আপনি এত ভালো কেন? ধরো না, আমি তো তোমারই, কেউ কিছু মনে করবে না। মধুর চোখে সুখের পানি। ওর এত খুশি লাগছে বলে বোঝাতে পারবে না। আনন্দে ওর চোখে জল চলে এসেছে। ফুয়াদ ওর চোখে জল দেখে বলল, আমার এত টাকার সাজ নষ্ট করো না জান। মোটা অঙ্কের টাকা পার্লারের মহিলাকে দিয়ে আসতে হলো। অনুষ্ঠানের শুরুতেই যদি কান্নাকাটি করে সব নষ্ট করে ফেলো তাহলে কি হবে? এখনো তো ফটো শুটিংই বাকি আছে।
বলে ফুয়াদ একজনকে ডেকে টিস্যু নিল। তারপর মধুর চোখের কোণা আস্তে আস্তে মুছে দিল। তারপর ওকে নিয়ে শাশুড়ি ও খালা শাশুড়ির কাছে নিয়ে আসলো। তারা নাফিসা বেগম ও আনিতা বেগমের সাথে কথা বলছিল। মধুকে দেখে মধুর মা বুকে জড়িয়ে নিল। মধু নিজের মাকে দুই হাতে জাপটে ধরলো। কতদিন পর মমতাময়ী মাকে কাছে পেল, জড়িয়ে ধরতে পারলো। চোখের পানি আটকাতে পারছে না কোনোভাবে। মধুর চোখের নিচে মেকআপ চোখের পানিতে নষ্ট হয়ে গেছে। মধুকে তিন্নি ভেতরে একটা রুমে নিয়ে গেছে। নিজেদের কাছে থাকায় এক্সট্রা মেকআপ দিয়ে আবার জায়গাটা ঠিক করে দিচ্ছে। আর ফুয়াদ নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের কাজের জায়গার সবাইকে ইনভাইট করেছে। সবাই মোটামুটি এসেছে, সবার সাথে কথা বলছে। সবাই শুধু মধুকে দেখার জন্য অস্থির হয়ে আছে। মায়ের সাথে কথা বলে তখন মধু ভেতরে চলে গেছে কান্নাকাটি করে। এক ঝলক সবাই দেখেছে, কিন্তু ভালো করে কথা বলা হয়নি। এজন্য সবাই কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে। ওদেরকে কথা বলবে বলে ফুয়াদ মধুর খোঁজ নেওয়ার জন্য আসলো ভেতরে। ফুয়াদ এসে দেখে তিন্নি মধুর মুখ ঘষাঘষি করছে। অনেকটাই ঠিক করেছে। তিন্নিকে বের করে দিয়ে ফুয়াদ ভেতরে এসে মধুর হাত ধরে একটা চুমু খেয়ে বলে, আমার এত টাকা নষ্ট করে এত সাজগোজ করে কি হলো? কান্নাকাটি করে সব খেটে দিলে। এজন্যই বলেছিলাম পার্লারে আসতে হবে না, তুমি এমনিতেই সুন্দরী, তোমাকে পার্লারে না সাজলেও সুন্দর লাগে। কিন্তু তখন তো আমার কথা শুনলে না। তোমার নাকি বিয়েতে কোনো শখ পূরণ হয়নি, তাই এখন তুমি মন মতো সাজবে, নিজের সব শখ পূরণ করবে। আপনি এত কৃপণ আগে জানা ছিল না তো। সেই তখন থেকে শুধু এক কথাই বলে যাচ্ছেন, বউকে একটু সাজার জন্য টাকা খরচ করেছেন, তাই নিয়ে খোটা দিয়েই যাচ্ছেন। মধুর অভিমানী কণ্ঠ শুনে ফুয়াদ হো হো করে হেসে উঠল। মায়ের হাতে খাবারটা খেলো মধু তৃপ্তি করে। মধুর মা নাফিসা বেগমের হাত ধরে বললেন, আপা আমার একটাই মেয়ে, আপনি এখন ওর কাছেন, মারবেন, কাটবেন, আবার আদর করবেন। মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিয়েছি। ওর বাবার যা রাগ, মেয়েকে কোনো দিন কাছে টেনে নেবে নাকি জানি না। আজকে এখানেও এসেছি অনেক ঝড় ঝাপটা পেরিয়ে। বাসায় গেলে আমার জন্য কি ওয়েট করছে আমি জানি না। আমার মেয়েটাকে দেখে রাখবেন। ছেলে মানুষই, কিন্তু ওর মনটা ভালো। আপনি যেমন বলবেন ও সেভাবেই নিজেকে তৈরি করবে। মায়ের মতো ওকে ভালোবাসা দিয়েন। নাফিসা বেগম কিছু বলতে পারলেন না। মধুর মা ফুয়াদকেও বললেন, বাবা, এখন তুমি ওর সব কিছু, ওর একমাত্র অভিভাবক। আমি জানি আমার মেয়ে তোমার কাছেও খারাপ থাকবে না। তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাকে দেখে রাখবে। তবুও বলবো, কখনো কোনো ভুল করলে আমার মেয়েটাকে ক্ষমা করো। তোমার উপর ভরসা করে সবাইকে ছেড়ে দিয়েছে, তুমি ওর হাত ছেড়ো না। সারা জীবন ওর হাতটা শক্ত করে ধরে রেখো। তুমি ওর একমাত্র আশ্রয়, ভরসার জায়গা। তুমি ওকে কখনো ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। আপনি চিন্তা করবেন না, যতদিন আমার নিঃশ্বাস চলবে মধুকে আমি আমার প্রাণ দিয়ে আগলে রাখবো। যখন মধুর খালামণি আর মধুর মা চলে গেল, তখন মধু আবার কান্না শুরু করে দিল। মাকে কোনোভাবেই ছাড়তে মন চাইছিল না। মধুর মন বলছিল মাকে ও যদি নিজের সাথে রাখতে পারতাম। ফুয়াদ মধুর মাথাটা বুকে চেপে ধরে রেখেছিল। মধু ফুয়াদের বুকে মাথা রেখে পাগলের মতো হাউমাউ করে কান্না করছিল। ফুয়াদ মধুকে অনেক কষ্টে শান্ত করে রেখেছে। একটু বাইরে যায়, কারণ ওকে ওদের স্যার কল করেছে জরুরি কিছু কাজে। ও বাইরে গিয়ে ফোনটা রিসিভ করে। কথা শেষ করে ভেতরে এসে একটা অদ্ভুত জিনিস দেখে। মধুকে নাফিসা বেগম বুকে জড়িয়ে রেখেছে। মধু তাকে জড়িয়ে ধরে কাঁদছে। নাফিসা বেগম মধুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে ফুয়াদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ও আর মধুর কাছে গেল না, বাইরে গিয়ে নিজের ফ্রেন্ড সার্কেলদের বিদায় জানালো। মাকে আর মধুকে আবার এক হতে দেখে ওর খুবই ভালো লাগছে। দুজনের মধ্যে রাগ অভিমান সব ভুলে আবার এক হচ্ছে দেখে শান্তি অনুভব করে। ফুয়াদ সবাইকে বিদায় জানায়। সব আত্মীয় স্বজনরা চলে যায় অনুষ্ঠান শেষ করে। এবার শুধু ওদের পরিবারের লোকগুলো আছে। সবাই ভেতরে। এখন একে একে ওরাও চলে যাবে। ও সবাইকে বিদায় জানিয়ে ভেতরে আসছিল, তখনই পেছন থেকে কেউ ওকে মাথায় আঘাত করে। আচমকা আঘাতে ফুয়াদের হাতে থাকা ফোন নিচে পড়ে যায়। আঘাতটা এতটাই জোরে ছিল যে ওর চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। ফুয়াদ দু হাতে মাথা ধরে নিচে বসে পড়ে। সঙ্গে সঙ্গে ফুয়াদের মাথায় আরেকটা বাড়ি মারা হয়। এবার আর বসে থাকতে পারে না। নিজের শরীরে ভারসাম্য হারিয়ে শুয়ে পড়ে। কপাল বেয়ে রক্তের বন্যা নামতে থাকে। চিৎকারটা দেওয়ার সময় অবধি পায় না। ভেতরে কেউ জানতেও পারে না এত বড় একটা ঘটনা ঘটে গেল ফুয়াদের সাথে। মধু ভাবতেও পারবে না মায়ের চলে যাওয়ার শোক কাটাতে না কাটাতে
আর একটা দুঃসংবাদ ওর জন্য অপেক্ষা করছিল। মধু হসপিটালের করিডোরে বসে কান্না করিয়ে যাচ্ছে। ওর কান্না কিছুতেই থামছে না, চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে অনবরত। কাঁদতে কাঁদতে ওর গলা ভেঙে গেছে। হসপিটালে অধিকাংশ মানুষই ওর দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। সবাই হয়তো ভাবছে এত সেজেগুজে মেয়েটা এখানে বসে আছে, আজকে কি মেয়েটার বিয়ে ছিল নাকি। সবাই আহারে আহারে করছে। কেউ কেউ এসে ওকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কার কি হয়েছে, আজ কি তার বিয়ে ছিল, নানান প্রশ্ন করছে। কিন্তু মধু না কারো দিকে তাকিয়েছে আর না কারো প্রশ্নের কোনো জবাব দিয়েছে। ও কি কারো কথার জবাব দেওয়ার মতো অবস্থায় আছে? ওর হাতে ফুয়াদের মাথার রক্ত লেগে আছে। গাড়িতে ফুয়াদের রক্তমাখা মাথাটা ওর কোলেই ছিল। মধু নিজের লেহেঙ্গার দিকে তাকিয়ে আছে। ফুয়াদের লাল রক্ত লেগে কালো হয়ে আছে। কে এটা করলো ওদের সাথে? কে ওদের সুখের পথে আবার বাধা এনে দিল? হসপিটালে এসেছে মধু, ফুয়াদের বাবা, মা, চাচা ও রাহি। আর সমুদ্রের সাথে এখনো কন্ট্যাক্ট করা যায়নি। রাহি এখনো সমুদ্রের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। সে না হয় বেড়াতে গিয়েছে, তাই বলে কি ভাইয়ের এই অবস্থা, সে কি সেই খবরটা নিতে পারবে না? এতটা কেয়ারলেস ভাইয়া কবে হয়ে গেল? এখন তার ভাইয়ার এখানে থাকা সবচেয়ে বেশি জরুরি ছিল। নাফিসা বেগম হসপিটালে ভর্তি। একবার ছেলের মৃত্যুর খবর শুনে তার যা অবস্থা হয়েছিল, এবার রক্তাক্ত ছেলেকে দেখে তিনি আবার অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন। দৌড়াদৌড়ি করছে ফুয়াদের বাবা আর চাচা। রাহি নাফিসা বেগমের ক্যাবিন থেকে বেরিয়ে মধুকে খুঁজতে আসলো। দেখলো মধু এখনো সেখানেই বসে কেঁদে যাচ্ছে। সাজগোজ নষ্ট হয়ে মুখের বিচ্ছিরি অবস্থা হয়েছে। গাড়িতে ওঠার আগে আনিতা বেগম গলার কানের স্বর্ণের গহনাগুলো খুলে নিয়ে গেছে বাসায়। হাত ভর্তি চুড়ি আর চুল এলোমেলো হয়ে একদম পাগলের মতো দেখা যাচ্ছে। লেহেঙ্গাটাও অবস্থা নাজেহাল, রক্তে মাখামাখি। ওড়না হসপিটালের ময়লা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। দুজন মহিলা ওর পাশে দাঁড়িয়ে কিছু বলে উত্তর না পেয়ে পাশে ফিসফিস করছে আর কেমন টেরা চোখে ওর দিকে তাকাচ্ছে। খুব বিরক্ত লাগলো রাহির। এরা রোগীর আত্মীয় হবে হয়তো। কিছু কিছু রোগীদের আত্মীয় আছে যারা সপ্তাহখানেক রোগীর সাথে আসে থাকে। এরা রোগীর সেবা যত্ন করার থেকেও হসপিটালে ঘুরে ঘুরে কয়েকজন রোগী অ্যাডমিট হচ্ছে, তাদের ক্যাবিনে উকিঝুঁকি মারে, এটা সেটা জিজ্ঞেস করে। এটা বোঝার চেষ্টা করে না হসপিটালে কেউ আনন্দে আসে না, সবাই আসে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে। তারা এমন সবার কাছে নিজের হিস্ট্রি বলার জন্য বসে থাকে না, সেটা বলার মতো মন মানসিকতা থাকে না। কিন্তু তাদের অতিরিক্ত কৌতূহল দেখে মনে হয় যেন সব রোগীর সাথে মানুষ আসে তাদের কাছে এসব গল্প করে বেড়ানোর জন্য। রাহি মধুর কাছাকাছি এসে ওর কাঁধে হাত রেখে ওর পাশে বসলো। তারপর মহিলা দুটির দিকে তাকিয়ে বলল, কোনো সমস্যা আন্টি, কিছু বলবেন? মহিলা দুটো কথা শুনে ঠোঁট বেঁকিয়ে বলল, কতক্ষণ ধরে দেখছি মেয়েটা কাঁদছে, তাই একটু মায়া হলো, তাই আসলাম। একটু জিজ্ঞেস করলাম কি হয়েছে, কার কি হয়েছে। কিন্তু কি দেমাগ, না কথার উত্তর দিল আর না তাকালো। কি দেমাগ দেখলেন আন্টি? দেখতে পারছো ওর মানসিক অবস্থা কতটা খারাপ। ওকে দেখে আপনি বুঝতে পারছেন না ওর কি অবস্থা? এরকমভাবে কেউ হসপিটালে আসে? ওকে এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আছে? রাহির রাগী গলায় কথা শুনে মহিলা দুটো বিড়বিড় করে কি যেন বলতে বলতে চলে গেলেন। মধু, তুমি বাসায় চলে যাও, ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, এদিকটা আমরা সামলাচ্ছি। আপু উনি ঠিক আছে তো? বলো না, এসব কি হয়ে গেল, কেন হলো? রাহি মধুর চোখের জল মুছিয়ে দিয়ে বলল, ডক্টর তো দেখেছেন ভাইয়াকে, তুমি টেনশন করো না, ভাইয়া একদম ঠিক হয়ে যাবে। তুমি বাসায় গিয়ে একটু রেস্ট নাও। কেমন কেমন দেখা যাচ্ছে, এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। আমি বাসায় যেতে পারবো না আপু, ওনাকে এখানে রেখে আমি বাসায় গিয়ে রেস্ট নিতে পারবো না। বলে মধু আবার ফুপিয়ে উঠল। সারা রাত আর কাউকে ফুয়াদের কেবিনে ঢুকতে দেওয়া হলো না। তারা তাদের মতো চিকিৎসা করছে। মধুকে কোনোভাবে বাসায় পাঠানো গেল না, তাই রাহি মধুর সাথে থেকে গেল। পরের দিন সকালে মধুকে জোর করে রাহি বাসায় নিয়ে গেল। মধুকে গোসল করিয়ে ফ্রেশ করে খাবার খাওয়ার জন্য তিন্নি রাহি অনেক জোরাজুরি করতে লাগলো, কিন্তু মধুকে একদানা খাবারও কেউ মুখে দিতে পারলো না। মধু ফ্রেশ হওয়ার পর থেকে শুধু হসপিটালে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কারণ ডাক্তার বলেছে 10টার পর রোগীর সাথে দেখা করা যাবে। তাই ও আবার হসপিটালে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাহি বলছে,
একটু বিশ্রাম করো, একটু ঘুমিয়ে নাও, তারপরে যেও। কিন্তু মধু বলছে ওর কোনো বিশ্রামের প্রয়োজন নেই। ফাহাদ তিন্নিও এবার রাহি আর মধুর সাথে হসপিটালে আসলো। নাফিসা বেগম সকাল থেকে অনেকটা সুস্থ। ফুয়াদের লাইফ রিস্ক নেই শোনার পর থেকে একজন একজন করে দুজনকে দেখা করতে যাওয়ার কথা বললেন ডক্টর। কারণ ফুয়াদ মাথায় আঘাত পেয়েছে, আঘাতটা ভালোই গুরুতর হয়েছে। এখন রোগীর কাছে বেশি মানুষ গেলে রোগী উত্তেজিত হয়ে বেশি কথা বলতে চাইতে পারে, এতে করে মাথার চাপ পড়বে। প্রথমে গেল নাফিসা বেগম। ডক্টর বারবার করে বলে দিলেন গিয়ে যেন বেশি কান্নাকাটি না করে, রোগীকে যেন বেশি উত্তেজিত না করে। নাফিসা বেগম গিয়ে কান্নাকাটি করে একখান করে দিলেন, তাই তাকে বেশিক্ষণ থাকতে দিল না, জোর করে বের করে দিলেন। এরপর মধুকে পাঠালো। মধু ভিতরে গিয়ে দেখলো ফুয়াদকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ওর চোখ খোলা, মাথায় ব্যান্ডেজ করা। ফুয়াদের এমন অবস্থা দেখে ওর বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ও শব্দ করে কান্না না করলেও চোখের পানি কিছুতে বাদ মানল না। টপ টপ করে পানি পড়তে লাগলো। ফুয়াদের এক হাতে স্যালাইন লাগানো, রাতে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে শরীর থেকে, আর মাথায় আঘাতের জন্য উঠে কিছু চিবিয়ে খাওয়ার মতো অবস্থা নেই। এজন্য সকাল থেকে স্যালাইন চলছে। বাম হাতে ক্যানোলা লাগানো। ডান হাতে মধুকে দেখে ফুয়াদ কাছে ডাকলো। মধু কাছে যাওয়ার সাহস পেল না, দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগলো, মুখে হাত চেপে। মুখে অক্সিজেন মাস্ক, তাই ফুয়াদ কথা বলতে পারছে না। মধু কাছে যাচ্ছে না, এজন্য বাধ্য হয়ে ডান হাত উঁচু করে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফুয়াদ বলল, আমার কাছে আসো। মধু 2 হাতে চোখের পানি মুছে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে। ফুয়াদের দিকে এগিয়ে গেল। তারপর ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে 2-3টা চুমু খেলো। তারপর কান্না মিশ্রিত গলায় জিজ্ঞেস করলো, এসব কি হয়ে গেল? আপনাকে আমার নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখতে একটু ভালো লাগছে না। কে আপনার এই অবস্থা করছে? মধুর কথায় ফুয়াদ দুর্বল হাসি দিল। এক রাতে স্বামীর বিরহে এই অবস্থা? সুইট হার্ট, তুমি তো দেখি সত্যিই আমার প্রেমে পড়ে গেছো। এই অবস্থাতেও আপনার মজা করতে হচ্ছে? হ্যাঁ, আপনার কিছু হলে আমি মরেই যেতাম। আপনার ওই অবস্থা দেখে আমার কি অবস্থা হয়েছিল জানেন? বুকের ভেতরটা এখনো কাঁপছে আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। আমাদের সুখে কার নজর পড়লো বলেন তো? তোমার ছোট্ট মাথায় এত চাপ নিও না সুইট হার্ট, আমার কিচ্ছু হয়নি, দেখো একদম ফিট আছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি কত ঠিক আছেন। এত কথা বলতে হবে না, ডক্টর কথা বলতে মানা করেছে, চুপ হয়ে থাকেন। ফুয়াদের কপালের ব্যান্ডেজে মধু কাপা কাপা আঙ্গুল একটু ছুঁয়ে দিল। ফুয়াদ মধুর দিকে তাকিয়ে বলল, কিন্তু সুইট হার্ট তুমি টেনশন করো না, যে বা যারা এই কাজ করেছে তারা পার পাবে না। ফুয়াদের মুখোমুখি তাকে হতেই হবে। মুখটা কেমন শুকিয়ে গেছে রাত থেকে, মনে হয় খাওয়া দাওয়া বন্ধ। আপনার এই অবস্থা আর আমার গলা দিয়ে কি খাবার নামবে? আপনি নিজেও তো না খেয়ে আছেন। ফুয়াদ ক্যানোলা লাগানো হাত দেখিয়ে বলল, আমার খাবার তো যাচ্ছেই, কিন্তু তোমার যা দেহ, গায়ে একটু জোর নেই, আবার এত সময় না খেয়ে আছো, এখনই খাবার খাবে, যাও। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমি ঠিক আছি, তুমি টেনশন নিও না। মধুকেও নার্স এসে বের করে দিল। আর থাকতে দেবে না, তাই 2 দিন হসপিটালে থাকতে হবে। অনেক বলেও ছুটি পেল না। নাফিসা বেগমকে জোর করে বাসায় নিয়ে গেল রাহি। হসপিটালে রইল শুধু মধু আর রাহি। রাতে আরেক বিপদ ওত পেতেছিল ওদের জন্য। ফুয়াদের কেবিনে কাউকে থাকার নির্দেশ দিল না। রাহি আর মধুর জন্য পাশে আলাদা একটা কেবিন নেওয়া হলো। মধুর সে রুমে একটু মন টিকছিল না। ফুয়াদের মাথা যন্ত্রণা উঠেছিল, এজন্য ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। মধু এগিয়ে কিছুক্ষণের জন্য পাশে বসে থেকে আসলো। তখন ফুয়াদ গভীর ঘুমে আচ্ছন্ন। রাহি বলল, ভাইয়া এখন ঘুমাচ্ছে, চলো আমরা একটু বিশ্রাম নেই, পরে কিন্তু তোমাকেও হসপিটালাইজ করতে হবে। আমি কি আর কারোর জন্য হসপিটালে থাকতে পারবো না? কষ্টের মাঝেও রাহির কথা শুনে মধুর হাসি পেয়ে গেল। বিয়ে হয়েও রাহি আপু আগের মতোই চটপটে টাইপের রয়ে গেছে এখনো। রাহি আর মধু বেরিয়ে আসার আগে নার্সকে বলে এলো সে যেন তার ডিউটি ঠিক মতো করে, ফুয়াদের দেখভাল যেন ভালো করে করে। রাহি আর মধু কেবলই শুয়েছে, ওদের কেবল একটু ঘুম ধরেছে। তখনই বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শব্দ পেয়ে ওরা ধরফড়িয়ে ওঠে। দুজনে তাড়াতাড়ি বাইরে এসে দেখে ফুয়াদের কেবিনে থাকা নার্স চিৎকার চেঁচামেচি করছে। মধু আর রাহি সহ আরেক ক্যাবিনের নার্স দৌড়ে চলে এসেছে ওই নার্সের চিৎকারে। কেবিনে ঢুকে মধু আর রাহি চোখ বড় বড় করে তাকিয়ে আছে।
ফুয়াদ নার্সের গলা চেপে ধরে আছে। নার্স নিজেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। চোখ উল্টে যাচ্ছে। মধু আর রাহি কি করবে বুঝতে পারছে না। ফুয়াদ কেন এমন করছে সেটাও ওদের মাথায় ঢুকছে না। তারপর দৌড়ে গিয়ে ফুয়াদকে অনেক কষ্টে দুজনে টেনে নার্সটার থেকে সরিয়ে আনে। আর একটু হলে মনে হয় নার্স দম বন্ধ হয়ে মরে যেত। নার্স ছাড়া পেতে কেসে উঠল। তারপর ভয় ভয় চোখে সবার দিকে একবার তাকিয়ে দৌড়ে ক্যাবিন থেকে বেরিয়ে গেল। মধু আর রাহি প্রশ্নবিদ্ধ চোখে নার্সটার পালিয়ে যাওয়া দেখলো। তারপর ফুয়াদের দিকে এগিয়ে রাহি বলল, ভাইয়া, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কেন নার্সটার গলা চেপে ধরেছিলে? আর নার্সটা কেন ভয় পেয়ে পালিয়ে গেল? কি হয়েছে এখানে? ফুয়াদ ফ্লোর থেকে একটা ইঞ্জেকশন তুলে মধু আর রাহিকে দেখিয়ে বলল, এই ইনজেকশন দিয়ে আমাকে মারার চেষ্টা করেছিল। আপনি কিভাবে বুঝলেন? আপনাকে মারার জন্য দিচ্ছিল? ভালোর জন্য তো দিতে পারে। এটার ভেতরে যে মেডিসিন আছে সেটা পরীক্ষা করলেই জানা যাবে। বলে ফুয়াদ আরেকটা যে নার্স দৌড়ে এসেছিল তার হাতে সিরিজ দিয়ে মেডিসিন পরীক্ষা করতে বলল। তারপর রিপোর্টকে দিতে বলল। নার্সটা বোকার মতো ইঞ্জেকশন নিয়ে চলে গেল। পরীক্ষা করা হলো ল্যাবে নিয়ে। তারপর জানা গেল মেডিসিনটা আসলে মারাত্মক, মানুষের প্রাণ সংশয় ঘটতে পারে ওটা শরীরে প্রবেশ করলে। ফুয়াদকে যে নার্স দেখাশোনা করেছিল রাতের পর থেকে, সেই নার্সও উধাও। ফুয়াদ সবটাই বুঝতে পেরে গেছে। ওই নার্সের পেছনে অন্য কেউ আছে যে নার্সটাকে কাজে লাগিয়েছিল। এমন একটা ঘটনা ঘটেছে, এখন আর একদণ্ড ফুয়াদকে হসপিটালে রাখবে না কেউ। বিকেলে ফুয়াদকে বাসায় শিফট করা হলো। বাসায় এসে সবার আগে সমুদ্রের কথা জিজ্ঞেস করলো ফুয়াদ। হসপিটালে জিজ্ঞেস করতে চেয়েছিল কিন্তু করা হয়ে ওঠেনি। সমুদ্রের সাথে আর কোনোভাবে কন্ট্রাক্ট করা যায়নি, সেটাই বলা হলো ওকে। নার্সকে খুঁজে পেতে খুব বেশি দেরি হলো না। পরদিন নার্সটাকে পুলিশ অ্যারেস্ট করলো। নার্সের সমস্ত ইনফরমেশন হসপিটাল থেকে নেওয়া হয়েছিল। বিপজ্জনক নার্সের জন্য তাদের হসপিটালের নাম খারাপ হোক সেটা তারা চান না। ফুয়াদের বাবা চাচা তো সাথে সাথে পুলিশকে খবর দিয়েছে সকালে হসপিটালে এসে। তারপর হসপিটাল থেকে নার্সের ইনফরমেশন দিতে বাধ্য হয়েছেন তারা। ফুয়াদ এখন আগে থেকে অনেকটাই সুস্থ। আজকে ফুয়াদ একটু থানায় যেতে চায়। ওই নার্সটার বয়ান নেবে, কিন্তু বাসা থেকে ওকে বের হবার অনুমতি দিচ্ছে না। মধু ফুয়াদের মাথার কাছে বসে আছে আর ফুয়াদ খাটে হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। মধু গালে হাত দিয়ে ফুয়াদের মুখের দিকে তাকিয়ে আছে। ফুয়াদ হুট করে চোখ মেলে তাকালো মধুর দিকে। মধু থতমত খেয়ে গাল থেকে হাত সরিয়ে চোখ পিটপিট করতে লাগলো। অদ্ভুত চোখে তাকিয়ে আছে ফুয়াদ। মধু সোজা হয়ে বসে বলল, কি হলো? ডাকাতের মতো তাকিয়ে আছেন কেন? যেন চোর ধরেছেন। আমাকে কি আপনার কাছে চোর মনে হচ্ছে? তুমি শাড়ি পরেছো কেন? মধু শাড়ি আঁচল টেনে ঘোমটা দিয়ে বলল, নতুন বউ, তাই শাড়ি পরে ঘুরঘুর করছি। শাড়ি না পরলে বিবাহিত ফিল হচ্ছে না। ফুয়াদ মধুর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ওকে বুকের ওপর এনে ফেলে। মধুর পিঠে এলিয়ে জড়িয়ে ধরে। ওর গালে এক হাত ডুবিয়ে বলল, শুধু শাড়ি পরলে কি বিবাহিত ফিল পাবে? আসো একটু আদর সোহাগ করি, তাহলে না ভালো করে ফিল পাবে। বলেই ফুয়াদ চোখ বন্ধ করে ঠোঁট চোখা করে মধুর ঠোঁটে চুমু খেতে চাইলো। মধু ফুয়াদের ঠোঁটে হাত দিয়ে বলল, একটা কারণে পড়ি। ফুয়াদ মধুর হাতের তালুতে শব্দ করে চুমু দিয়ে চোখ মেলে তাকালো। মধুর চোখে চোখ রেখে বলল, কি কারণে? হাজবেন্ডের মন জোগাতে। ওমা, তাই? তুমি আমার মন জোগানোর চেষ্টা করো? সারা জীবন তো আমি করে আসলাম। আমার হাজবেন্ডের মাথায় তো অনেক টেনশন ও দুশ্চিন্তা এখন। তার দুশ্চিন্তা দূর করার জন্য আমি সেজে থাকি। সে তো আমাকে শাড়ি পরা অবস্থায় খুব পছন্দ করে। সে যেন তার সমস্ত চিন্তা ভাবনা তার কিউট সুইট সুন্দরী বউয়ের ওপর সীমাবদ্ধ রাখে। তাই আমার এত আয়োজন। ফুয়াদ মধুর নাক ধরে টেনে বলল, সুইট হার্ট দেখি অনেক চালাক হয়ে গেছো। জার্নালিস্ট ফুয়াদের ওয়াইফ আমাকে তো চালাক হতেই হবে। তাই নাকি? হ্যাঁ। শুনলাম মিতুল আমাকে দেখতে এসেছিল। কই, দেখতে আসলো না তো? মধু মিতুলের কথা শুনতে মুখ গম্ভীর করে বলল, বাসার কেউ আপনাকে দেখার অনুমতি দেয়নি, তাই নিজে থেকেই চলে গেছে। আমি তো ভেবে রেখেছিলাম সবাই অনুমতি দিয়ে দিলেও আমি আপনাকে দেখতে দেব না, ঘর অবধি ঢুকতে দিব না। কিন্তু আমাকে আর কিছুই করতে হয়নি। নিচে থেকে নাফিসা আন্টি এমন ধমক দিয়েছে যে আর উপরে আসার সাহস করে।
ফুয়াদ মধুর কথার মাঝে ওর অধর দুটি চেপে ধরল। মধু রেগে বোম হয়ে কথা বলছিল। হঠাৎ ফুয়াদের এহেন কাজে স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে ফুয়াদের চোখের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ মধুর ঠোঁট ছিঁড়ে ওর গলায় কাঁধে চুমু খেলো। মধু কাঁপতে কাঁপতে ফুয়াদের মাথার চুল শক্ত করে টেনে ধরেছিল। টানটা একটু জোরেই ছিল, যার ফলে ফুয়াদের সদ্য আঘাতটা জেগে ওঠে। ও মধুকে ছেড়ে দুহাতে মাথা চেপে ধরে। মধু নিজের উপর থেকে ফুয়াদের সরে যাওয়াটা টের পেতে হাতের মুঠোয় থেকে ফুয়াদের চুল ছেড়ে সোজা হয়ে বসে। দেখে ফুয়াদ দুহাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে আছে। ওর মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ। মধু নিজের হাতের দিকে ভালো করে খেয়াল করে দেখে 2-3টা চুল উঠে এসেছে ওর হাতে। ও ভয় পেয়ে যায়। ওর জন্য যে ফুয়াদ মাথায় আঘাত পেয়েছে এটা বুঝতে পেরে ও অনুতপ্ত গলায় বলল, ইস, আমি কি করে ফেললাম? আমি ইচ্ছে করে এটা করিনি, বিশ্বাস করুন। আমি আপনাকে আঘাত দিতে চাইনি, কিন্তু কিভাবে যে কি করে ফেললাম। মধুর চোখে পানি চলে আসলো। ফুয়াদ নিজের মাথায় ব্যথায় কোনোভাবেই কমাতে পারছে না, তবুও খিচে রাখা চোখ দুটো হালকা খুলে মধুকে বলল। পেইন কিলার দাও। মধু কাঁদতে কাঁদতে দৌড়ে মেডিসিন বক্স নিয়ে আসলো। সেখান থেকে খুঁজে ঔষধ বের করে দিল। ফুয়াদ ঔষধ খেয়ে মধুকে বলল, তুমি কাঁদছো কেন? কান্না থামাও প্লিজ। এই ব্যথা থেকেও তোমার চোখের অশ্রু আমার কাছে বেশি যন্ত্রণাদায়ক। ওই অশ্রু আমার হৃদয়ে আঘাত করে। একসাথে এত ব্যথা আমি সইতে পারবো না। প্লিজ ডোন্ট ক্রাই। মধু চোখ মুছে ফুয়াদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শব্দ করে কান্না না করলেও ওর চোখের পানি পড়ছে ফুয়াদের কপালে। মধুর কান্নার শব্দে বাইরে থেকে নাফিসা বেগম ছেলের রুমে চলে এসেছে ছেলের কি হয়েছে জানতে। এসে উত্তেজিত গলায় জিজ্ঞেস করে কি হয়েছে। মাথা ব্যথা করছে। নাফিসা বেগম ফুয়াদের পাশে বসে মধুকে কাঁদতে দেখে বলেন, ওর কি হয়েছে? ও কান্না করছে কেন? আমার মাথা ব্যথা করছে দেখে ও কাছে। এই জন্যই বাচ্চা মেয়ে বিয়ে করলে বিপদ। কোথায় স্বামীর ব্যথা লাগলে সেটা সরানোর চেষ্টা করবে, তা না সে কেঁদে কেটে অস্থির হচ্ছে। এখন তার কান্না থামানোর জন্য একজন লাগবে। একটু অসন্তুষ্ট গলায় বললেন নাফিসা বেগম। তিনি তাড়াতাড়ি নিচে এসে ফোন করলেন ডাক্তারকে। মধু কাঁদো কাঁদো গলায় বলল, আন্টি এখনো আমায় পছন্দ করে না, দেখেছেন? আফসোস করে গেল। আমার বউ আমি পছন্দ করলেই হয়, আর কারো করার প্রয়োজন নেই। মধু ফুয়াদের কথায় লাজুক হাসলো। ডাক্তার এসে যখন জিজ্ঞেস করলো ফুয়াদকে হঠাৎ ব্যথা বাড়লো কেন, মধু তখন চোরের মতন মুখ করে রুমে দাঁড়িয়ে আছে, কারণ ব্যথা তো ওর জন্যই পেয়েছে। ফুয়াদ ব্যথা ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ব্যথা কমে এসেছে। ফুয়াদ এখন ডাক্তারের সামনে বসে দুষ্টু হেসে মধুর দিকে তাকিয়ে আছে। ফুয়াদ বলল, এখন পেইন নেই ডক্টর, আপনি শুধু শুধু কষ্ট করে এসেছেন।